হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা প্রত্যেকটা বিষয়ের অধিকাংশ যে অধ্যায় সেগুলো কমপ্লিট করেছি। আমরা মূল কনসেপ্টগুলো বুঝেছি, তার সাথে সাথে সেই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে ডেইলি টেস্টে সেগুলো আমরা প্র্যাকটিস করেছি। পরীক্ষাতে যেহেতু আমাদের অধিকাংশটাই প্রিলিমসের ক্ষেত্রে পুরোটাই এমসিকিউ এ সলভ করে আসতে হবে, সেজন্য সম্পূর্ণ সিলেবাস কভারের পর যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করা বিভিন্ন সোর্স থেকে, এবং অবশ্যই অথেন্টিক সোর্স থেকে। এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে যেতে হবে, যাতে করে পরীক্ষার আবহাওয়াটা তৈরি হয়, আমরা আমাদের মেমোরিটা ঝালিয়ে নিতে পারি এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমরা মনে রাখতে পারি। এছাড়াও আরও বহুবিধ উদ্দেশ্য রয়েছে, এমসিকিউ সলভ করার প্রচুর সুবিধা রয়েছে, এবং এটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে নিয়ে চলে আসতে হবে। ডেলি বেসিসে ডেলি প্র্যাকটিসের মধ্যে প্রচুর পরিমাণ এমসিকিউ আমরা সলভ করব, এই অভ্যাসটা কিন্তু নিয়ে চলে আসতে হবে। তো আমি এখানে সরাসরি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। পলিটির যেটা প্রথম অধ্যায়, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কিভাবে সংবিধানটা রচিত হলো, সেই ইতিহাস সংক্রান্তও বলা যায়, ইতিহাসের অংশ এই পোর্শনটা পড়ে। তো এখানে সেই অধ্যায়ের বিভিন্ন এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল, দ্য ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া ওয়াজ হেডেড বাই। ক্যাবিনেট মিশন, যেটাকে আমরা বাংলাতে মন্ত্রী মিশন বলে থাকি, সেটা আমরা জানি এসেছিল 1946-এ। এটা প্রধান কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। প্রধান ছিলেন পেথিক লরেন্স। ফ্রিডম স্ট্রাগলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? যে তিনজন সদস্য ছিলেন ক্যাবিনেট মিশনে, তার মধ্যে প্রধান কে ছিলেন? প্রধান ছিলেন পেথিক লরেন্স। আর বাকি দুজন কারা কারা ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন, আর ছিলেন এভি আলেকজান্ডার। তো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে তৈরি করে নিতে পারছি এবং ঝালিয়ে নিতে পারছি, আবারও রিভাইজ করে নিতে পারছি। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য। আমাদের সংবিধান কারা গ্রহণ করেছিল, অ্যাডাপ্ট করেছিল কারা, বা ঘুরিয়ে বলা যায় যে কাদের দ্বারা এটা তৈরি করা হয়েছিল? গভর্নর জেনারেল অবশ্যই নয়, ব্রিটিশ পার্লামেন্ট থেকে তো নয়, ইন্ডিয়ান পার্লামেন্ট কিন্তু নয়, কারণ আমি উত্তরটা বলে দিই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা। ক্যাবিনেট মিশন আসার পর এই সংবিধান সভা পরবর্তী সময় তৈরি হয়। সংবিধান সভার বিভিন্ন অধিবেশনে আলাপ আলোচনা চলে, খসড়া প্রস্তুত হয় এবং ফাইনালি সংবিধান গৃহীত হয়, এবং সেটা 1950-এর 26শে জানুয়ারি থেকে বলবৎ হয়। গৃহীত হয় 1949-এর 26শে নভেম্বর। তো পার্লামেন্ট অফ ইন্ডিয়াটাকে কেন বলা হচ্ছে না? কারণ পার্লামেন্ট অফ ইন্ডিয়া আমরা জানি লোকসভা থাকে, রাজ্যসভা থাকে এবং প্রেসিডেন্ট থাকে পার্লামেন্টে, কিন্তু এটা ছিল সংবিধান সভা। নেক্সট, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর আনডিভাইডেড ইন্ডিয়া ফার্স্ট মিট অন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই যে সংবিধান সভাটা তৈরি হলো, যারা কিনা সংবিধান রচনা করবেন, আনডিভাইডেড ইন্ডিয়া প্রশ্নতেই কিন্তু উত্তরটা কিছুটা লুকিয়ে আছে। আনডিভাইডেড ইন্ডিয়া, তখনও ইন্ডিয়া ভাগ হয়নি, ভারত ভাগ তখনও হয়নি, অর্থাৎ স্বাধীনতাও তখনও পায়নি। প্রথম কবে তারা ফার্স্ট মিটিংটা তাদের কবে হয়েছিল, ডেট এবং বছর দুটোই উল্লেখ করতে হবে। অবশ্যই 1947-এর আগে, এটা বোঝা যাচ্ছে আনডিভাইডেড ইন্ডিয়া। তো এখানে উত্তর হচ্ছে 9 ডিসেম্বর
1946, 1946 9 ডিসেম্বর প্রথম সংবিধান সভা তাদের প্রথম মিটিংটা করেছিল এই দিনে এবং এই সালে। খুবই গুরুত্বপূর্ণ, 9 ডিসেম্বর 1946। এবং এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে সভাপতিত্ব কে করেছিলেন। সংবিধান সভার যিনি স্থায়ী সভাপতি ছিলেন তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো এই প্রথম যে মিটিং ছিল সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা, এরপর when the Constituent Assembly for the Dominion of India reassembled on 31st October 1946, its reduced membership was 1947 31 অক্টোবর, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়, দেশ বিভাগের পরবর্তী সময় সংবিধান সভা যখন তাদের মিটিংয়ে আসছেন এবং ইন্ডিয়ান ডমিনিয়ন, তখন ডমিনিয়ন কেন, কারণ তখনও সংবিধান রচনা সম্পূর্ণ হয়নি, সেই জন্য কিন্তু এখানে একটা তখন কান্ট্রি হিসেবে তখন উঠে আসছে, ডমিনিয়ন হিসেবে উঠে আসছে। তো তখন মেম্বারশিপ কমে কত হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ, 299 জন মেম্বারশিপ কমে হয়েছিল 299, কারণ তখন দেশ বিভাগ হয়ে গিয়ে এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হু among the following was the constitutional advisor to the Constituent Assembly of India? সংবিধানের উপদেষ্টা কে উপদেশ দিতেন, সংবিধান তৈরির সময় বিভিন্ন উপদেশ দিতেন, এবং যেটাকে যাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, সংবিধান সভাতে কে ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি ছিলেন ডক্টর বি.এন. রাও, ডক্টর বি.এন. রাও, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। Next, the Constitution of India was enacted by a Constituent Assembly set up. তো সংবিধান সভা এরা সংবিধানটাকে তৈরি করেছিলেন, এবং এটা তৈরি হয়েছিল কিসের মাধ্যমে? তো অবশ্যই এটা তৈরি হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, তার আন্ডার এটা তৈরি হয়েছিল। মন্ত্রী মিশন আসার পর প্রস্তাবিত হয় যে এরকম একটা সংবিধান সভা তৈরি হবে, এবং সেই অনুযায়ী সংবিধান সভাটা তৈরি হয়েছিল। নেক্সট, the Constituent Assembly which framed the Constitution for Independent India was set up in. তো সংবিধান সভা কবে তৈরি হয়েছিল? বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে বিভিন্ন রকম আসে, তো 1946 খুবই সহজ একটা প্রশ্ন। Who presided over the inaugural meeting of the Constituent Assembly of India? যেটা এইমাত্র বলছিলাম যে সংবিধান সভার যে প্রথম মিটিং ছিল, শুরুর যে মিটিং ছিল, সেখানে সংবিধান সভার সভাপতিত্ব কি করছেন? তিনি হচ্ছেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, এবং উনি অস্থায়ী ছিলেন, পরবর্তী সময়টা রাজেন্দ্র প্রসাদ তার জায়গাটা নিচ্ছেন। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? খসড়া কমিটি, সংবিধানের যে খসড়া রচিত হবে, অর্থাৎ সংবিধানের পুরো কাঠামোটা রচিত হবে, তার চেয়ারম্যান কে ছিলেন, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে কে ছিলেন? এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, হাউ লং ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টেক টু ফাইনালি পাস দ্য কনস্টিটিউশন? তো কতদিন সময় লেগেছিল সংবিধান তৈরি হতে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরাসরি প্রশ্নটা করা হয়, উত্তর হচ্ছে প্রায় 3 বছর। 9 ডিসেম্বর 1946 প্রথম মিটিং হয়েছিল, তো সেখান থেকে শুরু করে প্রায় 3 বছর লেগেছিল এই সংবিধানটা কমপ্লিট হতে। তো এটা যে সময়টা ছিল সেটা হচ্ছে 2 year
11 মান্থ, সম্ভবত 18 ডেজ, এটা একটু দেখে নিতে হবে, কারণ সরাসরি এই প্রশ্নটাও জিজ্ঞাসা করা হয় যে ডাইরেক্ট একদম কতদিন লেগেছিল, আমরা অ্যাপ্রক্স বলতে পারি, প্রশ্ন এইভাবেও আসতে পারে যেখানে দেওয়া রয়েছে, অথবা একদম সরাসরি জিজ্ঞাসা করতে পারে 2 বছর 11 মাস 18 দিন, সম্ভবত এটাই উত্তর, এটা একটু দেখে নিয়ে কনফার্ম করতে হবে। আচ্ছা, নেক্সট, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? প্রেসিডেন্ট কে ছিলেন, সংবিধান সভার প্রেসিডেন্ট কে ছিলেন? যদি এই প্রশ্নটা করা হয়, এখানে একটু বুঝতে হবে ব্যাপারটা, যে প্রথম প্রেসিডেন্ট যদি জিজ্ঞাসা করা হয় বা অস্থায়ী প্রেসিডেন্ট যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সেখানে সচ্চিদানন্দ সিনহা হচ্ছে। আর সেখানে কোনো কিছু যদি উল্লেখ না থাকে যে কে প্রেসিডেন্ট ছিলেন, তো সেখানে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামটাই আসবে, কারণ উনি দীর্ঘ সময়ের জন্য এবং স্থায়ী পদে ছিলেন সেই জন্য। নেক্সট, দ্য ডিমান্ড for the Constituent Assembly was put forward by the Indian National Congress in 1936 at its session held at, very important question, both for freedom struggle and Indian polity. 1936-এ কংগ্রেস যখন এই সংবিধান সভার প্রস্তাবটা তোলে, তখন এর জাতীয় কংগ্রেসের সভা, কোন সভাতে এই প্রস্তাবটা তোলা হয়েছিল? তো এটা হচ্ছে লখনৌ। ফ্রিডম স্ট্রাগলে এই জাতীয় কংগ্রেসের যে সভা, সেখান থেকে প্রশ্ন অবশ্যই থাকে, কোনো না কোনো প্রশ্ন এখান থেকে অবশ্যই থাকে, বা একের অধিক প্রশ্ন এখানে থাকতে পারে, প্রিলিমসের কথা বলছি, মেন্সেও থাকে। তো কোন সেশনে কি গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছিল সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে লখনৌতে, অর্থাৎ বলা যায় যে সংবিধানের একটা গোড়াপত্তনের বিষয়, যেটা ভাবনা চিন্তা স্তরে গোড়াপত্তনের বিষয়, সেটা হয়েছিল কিন্তু এইখানে লখনৌতে 1936। সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1936 সালে যে সেশনটা করছে লখনৌতে, সেখানে ডিসিশন নেওয়া হচ্ছে যে এরকম একটা সংবিধান সভা আমাদের প্রয়োজন, সেই প্রস্তাবটা এখানে তোলা হচ্ছে। নেক্সট, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যারাইভড অ্যাট ডিসিশন অন দ্য ভেরিয়াস প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। তো খুবই গুরুত্বপূর্ণ এখানে যে ডিসিশনগুলো নেওয়া হতো, কারণ সংবিধান সভায় অনেক মানুষ ছিলেন, তারা তাদের বিভিন্ন প্রস্তাব রাখতেন, সেটা সবসময় যে এক হবে সেরকম তো কোনো ব্যাপার না, বা সেরকম হতোও না, সেটা কাম্যও নয়। বিভিন্ন বাদানুবাদ চলতো যে আমাদের সংবিধানে কোন বৈশিষ্ট্যটা আনা হবে, বা কোন আর্টিকেলটা কিভাবে লেখা হবে, কোনটা দেয়া হবে, কোনটা বাদ দেওয়া হবে, বিভিন্ন দেশের সংবিধান থেকে কোনটা নিয়ে হবে, এই যে বাদানুবাদ, সেখানে ডিসিশন কিভাবে নেওয়া হতো, ফাইনাল ডিসিশন কিভাবে নেওয়া হতো, সেই পদ্ধতিটা কি, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে যেরকম উত্তরটা হচ্ছে কনসেনসাস, বাই কনসেনসাস, সর্বসম্মতিক্রমে। এখানে কিন্তু এই যে আমরা বর্তমানে যেমন পার্লামেন্টে কোনো ডিসিশন নেওয়া হয় বা কোনো বিল পাস করানো হয়, কোনো মেজর ডিসিশন যখন নেওয়া হয়, যে মেজরিটি ভোট, 2/3 মেজরিটি, এই ধরনের বিষয়গুলো আসে, কিন্তু সেই সময় ছিল কনসেনসাস, অর্থাৎ সর্বসম্মতিক্রমে কিন্তু এটা ডিসিশনগুলো নেওয়া হতো। নেক্সট, the most profound influence on the drafting of the Indian Constitution was exercised by the, অর্থাৎ সংবিধান, আমাদের যে সংবিধান, তার উপর কোন দেশের সংবিধানের বা কোন বিষয়ের প্রভাব সবচেয়ে বেশি ছিল, অর্থাৎ কোন জায়গা থেকে আমাদের সংবিধানের যে মূল বিষয়গুলো, সেটা কোন আইন থেকে বা কোন দেশের সংবিধান থেকে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে? উত্তরটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই জায়গা থেকেই কিন্তু সবচেয়ে বেশি বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়েছে আমাদের সংবিধানে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার রিপিট হয়। ভুল যে খসড়াটা, সেটা নেওয়া হয়েছিল কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। আচ্ছা, নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, ম্যাচ দ্য ফলোইং। বিভিন্ন এই ধরনের প্রশ্ন আসে, বিশেষত মেন্সের ক্ষেত্রে বারবার বহু প্রশ্ন এই ধরনের দেখতে পাওয়া যায়। তো এখানে কমিটি দেওয়ার নাম দেওয়া রয়েছে, সংবিধান সভাতে বিভিন্ন ধরনের কমিটি ছিল, বিভিন্ন দিক বিভিন্ন জন দেখতেন, সেই কমিটির চেয়ারম্যান কারা ছিলেন? ড্রাফটিং কমিটি, খসড়া কমিটি আমরা এর আগে দেখলাম, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি আর আম্বেদকর, অর্থাৎ এ অবশ্যই 4 হবে।
তো এখানে চারটে অপশানে 4 রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে কমিটি অন ফান্ডামেন্টাল অ্যান্ড মাইনরিটি রাইট, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। ফান্ডামেন্টাল রাইটস আর মাইনরিটি রাইট, মৌলিক অধিকার এবং সংখ্যালঘু অধিকার, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই কমিটিতে যিনি ছিলেন তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে এ বি এলিমিনেট হয়ে যাচ্ছে, কারণ এখানে 2 রয়েছে বি, তো এ বি এলিমিনেট হয়ে যাচ্ছে। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরাসরি প্রশ্ন আসে এই জায়গা থেকে। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। আর বাকি যে অংশটা থাকছে সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি, কানহাইয়ালাল মুন্সি ওয়ার্কিং কমিটি চেয়ারম্যান। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন আসে, আবার এভাবে ম্যাচ দ্য ফলোয়িং থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তো প্রত্যেকটা খুবই গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কারেক্ট স্টেটমেন্ট কোনটা? The Constituent Assembly of India was elected by the provincial assemblies in the year 1946. B. Jawaharlal Nehru, Muhammad Ali Jinnah and Sardar Vallabhbhai Patel were member of the Constituent Assembly of India. সংবিধান সভার মেম্বার ছিলেন এখানে মোহাম্মদ আলী জিন্নার নাম দেওয়া রয়েছে, তো এটা ঠিক নয়। দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়ার হেল্ড ইন জানুয়ারি 1947, তো এটাও ভুল, আমরা দেখলাম ফার্স্ট সেশন হয়েছিল ডিসেম্বর 9, 1946 এ। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড অন 26 জানুয়ারি 1950। এটা অ্যাডাপ্টেড বলছে, অ্যাডাপ্টেড নয় কিন্তু। গৃহীত হয়েছিল কবে? 26 নভেম্বর 1949, যেটা সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তো এটা এখানে এটা ঠিক নয়, তাহলে ঠিক হচ্ছে কিন্তু প্রথমটা, কারণ প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি ছিল সেইখান থেকে কিন্তু ইলেক্টেড হয়ে এসেছিলেন কারা? সংবিধান সভায় যারা সদস্য ছিলেন, যারা মেম্বার ছিলেন, তারা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে ইলেক্টেড হয়ে আসছেন। তারা কিন্তু সরাসরি ভোট দিয়ে তাদের কিন্তু পাঠায়নি। এটা সমালোচনা করা হয় যে সংবিধান যারা রচনা করেছেন তারা কিন্তু সরাসরি মানুষ দ্বারা নির্বাচিত হয়ে আসেননি। তারা এসেছেন কারা? তারা কিন্তু যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন অলরেডি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে, অর্থাৎ বর্তমানে যেমন স্টেট গভর্নমেন্ট রয়েছে, সেই স্টেট গভর্নমেন্টের যেমন বিধানসভা রয়েছে, সেই বিধানসভার সদস্যরা যেমন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ভোট দিয়ে থাকেন, ইনডাইরেক্টলি ভোট হয়, সেই রকমই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির যারা মেম্বার তারা নির্বাচন করছেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেম্বারদের। তো যাই হোক, এটা বিষয়টা মাথায় রাখতে হবে, এটা কিন্তু এটা সঠিক স্টেটমেন্ট। নেক্সট, আবারও একটা ম্যাচ দ্য ফলোয়িং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন সময়ে, কোন দিনে কোন বিষয়টা অ্যাডপ্ট করা হয়েছিল, কোনটা গ্রহণ করা হয়েছিল? তো প্রত্যেকটা মনে রাখতে হবে। এখানে জুলাই 22, 1947, এখানে এটা গ্রহণ করা হয়েছিল 22 জুলাই 1947। আচ্ছা, এখানে একটু বিষয়টা বুঝতে হবে, বিষয়টা ভাবতে হবে যে 22 জুলাই 1947 অর্থাৎ সামনেই কিন্তু স্বাধীনতা, 15ই আগস্ট 1947 সামনেই স্বাধীনতা আসছে। তো এখানে সেই স্বাধীনতার সময় অবশ্যই পতাকা উত্তোলন করা হবে। তাহলে সংবিধান সভার এটা দায়িত্ব থেকে যাচ্ছে যে পতাকাটা কিন্তু অ্যাডপ্ট করতে হবে, ভারতবর্ষের যে জাতীয় পতাকা হতে চলেছে যে পতাকাটা, সেইটা ফাইনালাইজ করতে হবে। তো সেটা তাহলে 22 জুলাই 1947 এখানে কিন্তু পতাকাটা কিন্তু অ্যাডপ্ট করা হচ্ছে, ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, সেটা কিন্তু গ্রহণ করা হচ্ছে ঠিক স্বাধীনতার আগে 22 জুলাই 1947। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, জানুয়ারি 24, 1950, 1950 সালের 24 জানুয়ারি কি গ্রহণ করা হচ্ছে? এখানে কি অ্যাডাপ্ট করা হবে, কি হতে পারে? জাতীয় গান যেটা, সেটা কিন্তু এখানে অ্যাডাপ্ট করা হচ্ছে, ন্যাশনাল সং, সংবিধান সভাতে এটা অ্যাডাপ্ট করা হচ্ছে।
নেক্সট, জানুয়ারি 26, 1950, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন, যেদিন সংবিধানটা পুরো সংবিধানটা চালু হচ্ছে বলা যায় দেশের উদ্দেশ্যে, সমগ্র দেশে কিন্তু বলবৎ হচ্ছে, সেই দিনে অ্যাডপ্ট করা হচ্ছে জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক। এরপর মার্চ 22, 1957, অনেক দেরি, অনেক 10 বছর পর, সংবিধান বলবৎ হওয়ার 10 বছর পর, স্বাধীনতা হওয়ার 10 বছর পর, মার্চ 22, 1957-তে গৃহীত হচ্ছে কি ন্যাশনাল ক্যালেন্ডার, জাতীয় ক্যালেন্ডার। এটা কিন্তু শকেরা ন্যাশনাল ক্যালেন্ডার, সেটা গৃহীত হচ্ছে কিন্তু অনেক পরে। যাই হোক, পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড? ইন্ডিয়ান ন্যাশনাল সং বন্দে মাতরম, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্লাওয়ার রোজ বলা আছে, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানিমাল টাইগার, ন্যাশনাল বার্ড ইগল। তো এটা লোটাস আমরা জানি, আর বার্ড হচ্ছে পিকক, ময়ূর। বন্দে মাতরম ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন। আচ্ছা, এরপর দ্য ডিজাইন অফ ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ দ্য ইয়ার অফ ইন্ডিয়া ইন, তো এই যে জাতীয় পতাকা সংবিধান সভায় যে গৃহীত হয়েছিল, সেটা আমরা জানলাম জুলাই 1947-এ। নেক্সট, which of the following are the principal features of Government of India Act 1919? Very very important. বিভিন্ন যে আইনগুলো তৈরি হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়াতে, সেই আইনগুলো প্রত্যেকটা আমাদের জানতে হবে, সরাসরি প্রশ্ন আসে প্রত্যেকটা থেকে। তো মূল বৈশিষ্ট্য 1919-এর যে অ্যাক্ট ছিল, তার মূল বৈশিষ্ট্য কোনগুলো ছিল? ইন্ট্রোডাকশন অফ ডায়ার্কি ইন দ্য এক্সিকিউটিভ গভর্নমেন্ট অফ দ্য প্রভিন্সেস, প্রভিন্সে ডায়ার্কিটা আনা হচ্ছে, অর্থাৎ দ্বৈত শাসন আনা হচ্ছে প্রভিন্সিয়াল লেজিসলেচারে। ইন্ট্রোডাকশন অফ সেপারেট কমিউনাল ইলেক্টেড ফর মুসলিম, মুসলিমদের জন্য কমিউনাল ইলেক্টরেট আনা হচ্ছে, এখানে 1919 বলা আছে, কিন্তু এটা এসছে 1909। সুতরাং স্টেটমেন্ট 2টা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। স্টেটমেন্ট 2 আছে এ বি সি তিনটেতেই আছে, অর্থাৎ এর কোনোটাই ঠিক নয়, তাহলে ঠিক এখান থেকেই বেরিয়ে আসছে অ্যান্সার ডি। ডিভলিউশন আমরা একটু দেখে নেব আরেকটু। নাম্বার 3 বলছে ডিভলিউশন অফ লেজিসলেটিভ অথরিটি বাই দ্য সেন্টার টু দ্য প্রভিন্সেস। লেজিসলেটিভ অথরিটিটা এখানে ডিসলভ করে দেওয়া হয়েছিল। এক্সপেনশন অ্যান্ড রিকনস্টিটিউশন অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচার। সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল লেজিসলেচারটা অনেক বেশি বাড়ানো হয়েছিল, সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল, নতুন করে গঠন করা হয়েছিল এবং সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল। তো এইগুলো কিন্তু করা হয়েছিল। তো এটা মনে রাখতে হবে 1919 প্রথম বিশ্বযুদ্ধ শেষের পরবর্তী যে বছর, সেই সময়টা প্রথম বিশ্বযুদ্ধ শেষের সময়, সেই সময় ভারতবর্ষকে অনেক কিছু দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেগুলো কিছুই দেওয়া হয়নি। পরিবর্তে দেওয়া হলো কি, এই লেজিসলেচারে সংখ্যা, সদস্য সংখ্যা, ভারতীয়দের সংখ্যা বাড়ানো হলো। তো যাই হোক, এরকম কিছু বৈশিষ্ট্য এখানে ছিল। নেক্সট, which of the following proved to be the most short-lived of India all the British constitutional experiment in India? তো ব্রিটিশরা যে সংবিধানে সংশোধন আনতো বা যে আইনগুলো প্রবর্তন করেছিল, সেটা সবচেয়ে কম সময়ের জন্য ছিল কোন আইনটা? সবচেয়ে কম সময়ের জন্য বলবৎ ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেখানে কমিউনাল ইলেক্টোরেট আসছে সেটা। নেক্সট, which one of the following acts formally introduced the principle of election for the first time? খুব গুরুত্বপূর্ণ। ফর্মালি ইন্ট্রোডিউসড হচ্ছে ইলেকশন, ইলেকশনের বিষয়টা কিন্তু এখানে ফর্মালি আসছে কোন অ্যাক্টের মাধ্যমে? সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, কারণ এখানেই
ওই যে কমিউনাল ইলেকটোরেট বিষয়টা গৃহীত হচ্ছে, সেখান থেকে কিন্তু সরাসরি এই ইলেকশনের বিষয়টা কিন্তু এখানে সরাসরি আসছে। নেক্সট, which one of the following features do not contribute to making the Indian Constitution the bulkiest in the world? আমরা জানি ভারতবর্ষের যে সংবিধান, লিখিত সংবিধানের মধ্যে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতবর্ষের সংবিধান। তো এই যে এত বড় বাল্কিয়েস্ট, সবচেয়ে বড় অংশ, এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা এই বড় হওয়ার জন্য দায়ী নয়? কোন বৈশিষ্ট্যটা? এটা বলছে কি, ভেরিয়াস টাইপ অফ ইমার্জেন্সিস আর কনসিডার্ড ইন ডিটেল। ইমার্জেন্সি বিষয়টা ডিটেলসে বলা আছে। It codifies the rights and privileges of the member of the parliament and state legislature. পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের যারা সদস্য রয়েছেন তাদের যে ক্ষমতা, তাদের যে সুবিধা, তাদের যে রাইটস, তাদের যে অধিকার, সেইগুলো নিয়ে বলা রয়েছে। It enumerates all type of Indian citizenship and how it can be terminated. কিভাবে ভারতের সিটিজেনশিপ পাওয়া যায়, কিভাবে এটা খোয়া যেতে পারে সিটিজেনশিপ, সেইগুলো নিয়ে বলা রয়েছে। 4, it contains not only a list of fundamental rights but also the restriction to be placed on them. ফান্ডামেন্টাল রাইটস এবং তাদের রেস্ট্রিকশন নিয়ে বলা রয়েছে। তো এখানে কোনগুলো বাল্কিয়েস্ট করে তুলছেন না? do not contribute to making the Indian Constitution bulkiest. তো উত্তরটা এখানে হচ্ছে 2 এবং 3। 2 এবং 3 এই অংশগুলো কিন্তু বাল্কিয়েস্ট হয়েছে ওঠার জন্য দায়ী নয়, বাকিগুলো কিন্তু 2 এবং 4 এটা কিন্তু দায়ী। এরপর চলে আসবো পরবর্তী প্রশ্ন, which of the following statement is are not correct about the objective resolution? very very important, objective resolution এর বিষয়ে কারেক্ট নয় কোনটা, নট কারেক্ট। তো কারেক্ট কোনগুলো সেটা বের করতে হবে। অবজেক্টিভ রেজলিউশনটা কি ছিল? জওহরলাল নেহেরু এটা অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেছিলেন। অর্থাৎ আমাদের সংবিধানটা ঠিক কি রকম, কি ধরনের সংবিধানের দর্শন বলা যায় বিষয়টা, তো সেটা পরবর্তীকালে প্রিয়াম্বল হিসেবে আসে, সেটাই ছিল অবজেক্টিভ রেজলিউশন। তো প্রথম যেটা বলা আছে, ইট ওয়াজ মুভ বাই দ্য জওহরলাল নেহেরু ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। সংবিধান সভায় জওহরলাল নেহেরু এটা উত্থাপন করেছিলেন, এটা সঠিক। তো এক যেখানে থাকছে সেইটা, সেই সেন্টেন্সটা তাহলে বাদ যাবে, এ হবে না, বি হবে না, কারণ এটা সঠিক, নট কারেক্ট বলেছে। ইট কল ফর জাস্ট রাইটস ফর মাইনরিটিস, মাইনরিটিদের রাইটসের কথা বলা রয়েছে, এটা সঠিক। ইট ফর্ম দ্য বেসিস ফর দ্য চ্যাপ্টার অফ ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটসের এটা বেসিক হিসেবে বলা যায়, এটা সঠিক নয়, ফান্ডামেন্টাল রাইটসের বেসিক এখান থেকে আসছে না। ইট কল ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার পলিটি, সোশ্যালিস্ট সেকুলার এই কথা দুটো আছে সংবিধানে, প্রিয়াম্বলের মধ্যে বা অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে আছে, কিন্তু সেকুলার পলিটি এটা এই দুটো অংশ কিন্তু সোশিয়ালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দ এসেছে পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের পরে, এটা কিন্তু এসেছে। তো এটাও ভুল, 3, 4 ভুল, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 3 and 4 অপশন সি। নেক্সট, which of the following items is wrongly matched? এখানে wrongly matched কোনটা রয়েছে? ডিসেম্বর 9, 1947 কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং হচ্ছে, 1946 হবে এটা, প্রথমেই আমরা পেয়ে গেলাম যে এটাই ভুল। বাকিগুলো একটু দেখে নেব। নভেম্বর 26, 1949 পিপল অফ ইন্ডিয়া enacted and gave themselves the constitution. অ্যাডপ্ট করা হচ্ছে, এখানে সংবিধান গৃহীত হচ্ছে, বলবৎ হচ্ছে না কিন্তু গৃহীত হচ্ছে, নভেম্বর 26, 1949। জানুয়ারি 24, 1950 ফাইনালি সাইন দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সংবিধানে মেম্বাররা এখানে কিন্তু সাইন করছেন। অর্থাৎ যেহেতু 26শে জানুয়ারি এটা বলবৎ হবে, তার আগে প্রত্যেকের স্বাক্ষর করা প্রয়োজন, যারা সংবিধান সভার সদস্য জানুয়ারি 26, 1950 কিন্তু স্বাক্ষর করছেন প্রত্যেক সদস্য। আচ্ছা, জানুয়ারি 26, 1950 ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান তৈরি হচ্ছে
26 জানুয়ারি 1950। Which of the following provisions of the Constitution came into force from November 26, 1949? খুবই গুরুত্বপূর্ণ। 26 নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়েছিল এবং কয়েকটা বিষয় কিন্তু এই সময় থেকেই বলবৎ হচ্ছে। পুরো সংবিধান বলবৎ হচ্ছে না, পুরো সংবিধান বলবৎ হচ্ছে 26 জানুয়ারি 1950, আর 26 নভেম্বর 1949 কয়েকটা বিষয় কিন্তু বলবৎ হচ্ছে সেই সময় থেকে। সেগুলো কোনগুলো ছিল, কি কি বিষয় বলবৎ হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। প্রভিশনস রিলেটিং টু সিটিজেনশিপ, নাগরিক কারা সেটা, কারণ নাগরিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কি ছিল? প্রভিশন রিলেটেড টু ইলেকশন, ভোটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য। আর কি ছিল? প্রভিশন রিলেটিং টু প্রভিশনাল পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্ট বিষয়টাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এর পরবর্তী সময় সংবিধান সভা যেই ভাঙবে সেখানে কিন্তু পার্লামেন্ট বিষয়টা চলে আসছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও ছিল এই সময়। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু এই সময় থেকে আসেনি, ফান্ডামেন্টাল রাইটস সেখান থেকে বলবৎ হচ্ছে না, এটা কিন্তু 26 জানুয়ারি 1950 থেকে বলবৎ হচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ 1, 2 এবং 3 এখানে। নেক্সট, which of the following acts gave representation to Indians for the first time in the legislature? খুব গুরুত্বপূর্ণ, লেজিসলেচারে প্রথমবার ভারতীয়দের রিপ্রেজেন্টেশন ছিল। কোন অ্যাক্টে? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 ভারত শাসন আইন। নেক্সট, the crown took the government of India into its own hand by, অর্থাৎ ব্রিটিশ ক্রাউন এর কথা বলা হচ্ছে এখানে, প্রথমবার তাদের নিজের হাতে ভারতের শাসন ক্ষমতা তুলে নেয় কোন সময়? এটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-তে, কারণ 1857 মহাবিদ্রোহের পর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল এবং সেখানে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কিন্তু চলে যাচ্ছে এটা ব্রিটিশ ক্রাউনের হাতে। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। আনরিটেন কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন, লিগালি বেসড অন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লার্জলি বেসড অন 1935 অ্যাক্ট। তো আনরিটেন তো নয়, অবশ্যই রিটেন কনস্টিটিউশন, আমাদের লিখিত সংবিধান রয়েছে, তাহলে এক বাদ যাচ্ছে, সিডি এখানে বাদ চলে যাচ্ছে। আর কি বলছে? এক কারেক্ট বলা হচ্ছে ফার্স্ট নাম্বার স্টেটে, এখানে ওইটাও বাদ চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 2 and 3 আর কারেক্ট, রিটেন কনস্টিটিউশন আর 1935 বেস্ট কনস্টিটিউশন। The Indian Constitution establishes a secular state, meaning secular state কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ, তার মানেটা কি? The state treats all religious equally, প্রত্যেক রিলিজিয়নকে এখানে একইভাবে ট্রিট করা হয়, সমমর্যাদা দেওয়া হয়। নাম্বার 2, freedom of faith and worship is allowed to the all people, তাদের বিশ্বাস এবং উপাসনা এটা তারা করতে পারে, সমস্ত মানুষ করতে পারে এটা। Educational institution without exception are free to impart religious instruction. এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে উইদাউট এক্সেপশন, এখানে কিন্তু একটা এই শব্দটা জুড়ে দেওয়া রয়েছে। এডুকেশনাল ইনস্টিটিউশনে এখানে কিন্তু ফ্রি টু রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউশন এটা কিন্তু বাধ্য নয়, তারা ফ্রিলি এটা করতে পারে না। যারা মাইনরিটি যেগুলো এডুকেশন ইনস্টিটিউট রয়েছে সেখানে করা যায়, কিন্তু সাধারণ এখানে কিন্তু করা যাচ্ছে না। তো এখানে থার্ড স্টেটমেন্টটা কিন্তু ভুল হচ্ছে। 4 কি বলছে? দ্য স্টেট মেক নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ দ্য রিলিজিয়ন ইন ম্যাটার্স অফ দ্য এমপ্লয়মেন্ট, নিয়োগের সময় কিন্তু রিলিজিয়াসের ভিত্তিতে কোনো কিছু নিয়োগ করা হবে না। তো এগুলো কিন্তু প্রত্যেকটা সঠিক, অর্থাৎ এখানে ঠিক হচ্ছে 3টা বাদ যাচ্ছে শুধু, 1, 2 এবং 4 ঠিক, অর্থাৎ অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। তো এই অংশটা আমি এখানে শেষ করছি। এখানে 30টা প্রশ্ন আলোচনা করলাম এবং তার সাথে আরো বিভিন্ন বিষয় উঠে এলো, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন বা একের অধিক প্রশ্ন আসবে। তো এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।